বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। J-17 যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে আলোচনা। বাংলাদেশের কাছে J-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এরপর জানাবো যোগসু নির্বাচনে ২৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা। ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে রয়েছে শিবিরের রিয়াজুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ৩৯ কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ ফলাফল ঘোষণার পর শীর্ষ ৩ পদে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। এদিকে তারেক রহমানই জুলাই আন্দোলনের সমন্বয় করেছে বললেন রাশেদ খান। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেয়া রাশেদ খান। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেছেন। রাশেদ খান বলেন, তারেক রহমানের নির্দেশনা মেনেই আমরা আন্দোলন করেছি। এবারে জানাবো বিএনপির ৬ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার। নানা সময় মানুষ হত্যাসহ চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও বিএনপির এমন ৬ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ ৭ই জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে তিনি এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন। এবং সর্বশেষ জানাবো ইরানে আক্রমণকারীদের হাত আমরা কেটে ফেলব বলেন সেনাপ্রধান। ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকি এবং আগ্রাসী বক্তব্য বৃদ্ধি পেলে তা সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করা হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে এমন সতর্কবার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেন, যে কোনো আক্রমণকারীর হাত আমরা কেটে ফেলব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। J-17 যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে আলোচনা হয়েছে। বাংলাদেশের কাছে J-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ইসলামাবাদ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি অস্ত্র সরবরাহের আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে J-17 থান্ডার যুদ্ধবিমানটি পাকিস্তানে তৈরি করা হয়। মিয়ানমার, আজারবাইজান বা নাইজেরিয়ার মতো দেশ ইতিমধ্যেই পাকিস্তান থেকে এই যুদ্ধবিমান ক্রয় করেছে। পাকিস্তান বিমান বাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছে, এই যুদ্ধবিমান বিক্রির বিষয়ে বাংলাদেশের সঙ্গে তারা এখনও কোনো চুক্তিতে পৌঁছায়নি, তবে তারা কিনতে আগ্রহ প্রকাশ করেছে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই আলোচনা এমন এক সময় ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে যখন গত বছরের মে মাসে চিরশত্রু ভারতের সঙ্গে পাকিস্তানের বিমান বাহিনীর একটি মারাত্মক যুদ্ধ লেগে যায়। সেই যুদ্ধে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের ৬০টি যুদ্ধবিমানকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, কিন্তু উপরন্তু পাকিস্তানের একটি যুদ্ধ বিমানকেও কোনোভাবে ভূপাতিত করতে পারেনি ভারতের বিমান বাহিনী। এতে চরমভাবে হাস্যোত্তকভাবে ভারতের বিমান বাহিনী বিশ্বর সামনে এখন তারা মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। তাদের এই লজ্জা পেতেই হবে, কারণ ভারত যে যুদ্ধবিমান তৈরি করেছিল সেই যুদ্ধবিমান আসলে কখনো কোনো ভালো কোনো কিছুই উপহার দিতে পারেনি। পুরোপুরি ভারত যে যুদ্ধবিমান তৈরি করেছে সেটি দুবাই এয়ার শো চলাকালে ভূপাতিত হওয়ার পর ভারতের অর্থনীতির উপর আরও চরম বেগে চাপ পড়েছে।
চকসু নির্বাচন ২৬ কেন্দ্রের ফলাফলে বিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চকসু নির্বাচনে ৩৯ কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ ফলাফল ঘোষণার পর শীর্ষ ৩ পদেই এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জোবিয়ান ঐক্য প্যানেল। বুধবার ৭ই জানুয়ারি বিকেল ৫:৩০টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে সর্বশেষ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফলাফল ঘোষণা করা হয়। এছাড়াও জিএস পদে বিপুল ভোটে এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি ৩,৮৯৪ ভোট পেয়েছেন। ১৩,০৭৯ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের কাজী তাজতুল কুবরা। তাদের মধ্যে ভোটের ব্যবধান ১,৭২৯টি। এজিএস পদে ৩,১০৬ ভোট নিয়ে এগিয়ে রয়েছে ছাত্র শিবির প্যানেলের মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের বি.এম. আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২,৬৬৭ ভোট। মঙ্গলবার ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২ দশক পর প্রথমবারের মতো এ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে মূলত নতুন করে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে এবং এতে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা এখন অনেক বেশি এগিয়ে রয়েছে এবং শিক্ষার্থীরা তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, যাতে করে এবার জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষও জামাত ইসলামীকে ব্যাপক হারে ভোট দিয়ে তারপর তাদেরকে জয়যুক্ত করে সেই কথাই বলা হচ্ছে। আশা করা হচ্ছে এবারও বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা অনেক বেশি এগিয়ে যাবে এবং তারা ভালো একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা দায়িত্ব নিতে পারবে। তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন করেছি বললেন রাশেদ খান। গণ অধিকারের সাবেক নেতা এবং বর্তমান বিএনপি নেতা রাশেদ খান তিনি গণ অধিকার পরিষদ ছেড়ে এখন নির্বাচনে জেতার জন্য বিএনপির তোষামোদি শুরু করেছেন। তিনি বলেন তারেক রহমান এর নেতৃত্বেই নাকি জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, অথচ এই গণ অভ্যুত্থানের প্রথম দিকে আন্দোলন যখন শুরু হলো তখন বিএনপি নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। অথচ এই রাশেদ খান শো এখন বিএনপির নেতৃত্ববৃন্দরা বলছে তারেক রহমানই নাকি এই আন্দোলনের মাস্টারমাইন্ড। তাহলে হাসনাত আব্দুল্লাহ বা নাহিদ ইসলাম শো যারা রয়েছেন তারা সেদিন আন্দোলনের সময় কি করেছিলেন সেটি ভাবার বিষয়। সবকিছু যদি তারেক রহমানই বলতো তাহলে যখন আন্দোলন শুরু হয়েছিল তখন তারেক রহমানের কোনো বক্তব্যই আমরা জানতে পারিনি, কিংবা তিনি দেশবাসীর প্রতি কোনো আহ্বানই জানাননি। এখন তারেক রহমান তাহলে কিভাবে তিনি এই ধরনের কথা বললেন সেই বিষয়টি আসলে ভাবার বিষয়। আগামীতে বিএনপিকে এমন মিথ্যাচার করবে নাকি সঠিক পথে যারা জুলাই আন্দোলনের অগ্রসৈনিক হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলাম সহ যারা রয়েছেন তাদের কথাই বলবেন সেটি ভেবে দেখার বিষয়। ইতিমধ্যেই বিএনপি নেতারা শুধু ক্রেডিট নিতে ব্যস্ত। বিএনপির ৬ নেতাকে বহিষ্কার আদেশ প্রত্যাহার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইতিপূর্ব দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী কাজ করার দায়ে যাদেরকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল তাদেরকে আবার নতুন করে বিএনপির দলে নেওয়া হচ্ছে। এর একটাই কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে আরও বেশি ভোট পেতে হবে। তবে জনমনে একটি প্রশ্ন থেকেই যায়, বিএনপি যদি এই বহিষ্কৃত নেতা অর্থাৎ যারা বিভিন্ন চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যস্ত ছিল তাদেরকে যদি আবার দলেই নেয় তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করার কি প্রয়োজন ছিল? ইতিমধ্যে যেমন বাঙালি ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যা করার পর বিএনপির যে নেতাদেরকে বহিষ্কার করা হয়েছিল এমন সব নেতাদেরকে আবার দলে নেয়ার অর্থ হচ্ছে নতুন করেও তারা আবার অপরাধের সঙ্গে যুক্ত হবে। কিন্তু বিএনপির নেতৃত্ববৃন্দ ২০২৫ সালে এসে সব বিষয় এখনো বুঝতে পারছে না। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ এখন পরিবর্তন চায়। আগের বিএনপির সেই ২০০৫ সালের রাজনীতি এখন আর বাংলাদেশে নেই। এখন বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, যেটা এবারের ভোটের মাধ্যমে কিংবা
স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিস্টকে পালাতে যখন সাধারণ মানুষ বাধ্য করেছিল, তখনই দেশের মানুষ পরিবর্তন চায়।